অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তান এই গুন্ডা পান্ডাদের সাথে মিশছে কিনা, আপনার সন্তান এই মাস্তানদের সাথে মিশে খুনি হয়ে যাচ্ছে কিনা, আপনাদের তা খেয়াল রাখতে হবে। বন্ধুগণ, ছাত্রলীগের সবাইকে ঢালাও ভাবে আক্রমণ করা ঠিক হবে না, আমাদের গালিগালাজ করা ঠিক হবে না। কুয়েটে যারা ভর্তি হয়েছিল তারা তো দেশের সর্বোচ্চ মেধাবী সন্তান। এই মেধাবী সন্তানরা কিভাবে খুনি হয়ে গেল চিন্তা করেন একবার। কারণ ছাত্রলীগ নামক মেশিনের মধ্যে ঢুকে তারা খুনি হয়ে গেছে। সুতরাং দোষ ওই মেশিনের, ওই মেশিন ভাঙতে হবে, ছাত্রদের দোষটাই। তাই আজকে ছাত্ররা যেন এই মেশিনের মধ্যে না ঢুকে, এই সন্ত্রাসীদের সাথে যুক্ত না হয়, এই মাদকাসক্তদের সাথে যুক্ত নয়, দুর্বৃত্তদের সাথে যুক্ত নয়, তার জন্য আমাদেরকে ছাত্রদেরকে বোঝাতে হবে। আপনারা একটা জিনিস দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের আলোচিত ঘটনা, পুলিশ প্রধান থেকে শুরু করে র্যাব প্রধান অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। নিষেধাজ্ঞা আরো আসবে। এবং আমরা বলছি এখন তথ্য প্রযুক্তির যুগ, ছাত্রলীগের সমস্ত অপকর্ম, হামলা, মামলা, ধর্ষণ, প্রতিপক্ষের হামলা, প্রত্যেকটি ডকুমেন্টেশন করেন। ছাত্রলীগ আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেন। আপনারা যদি আমি বললাম গত 10 বছর, 12 বছর একটা সরকার ক্ষমতায় না, এই 12 বছরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের অপকর্ম, ভিন্ন মতের শিক্ষার্থীদের উপরে হামলা, সাংবাদিক নির্যাতন, গুম, খুন, ভোট কেন্দ্র দখল, প্রতিপক্ষের উপরে আঘাত, এই সমস্ত ডকুমেন্ট গুলো যদি আন্তর্জাতিক মহলে উপস্থাপন করতে পারেন, ছাত্রলীগ তো সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে। আর ছাত্রলীগের মধ্যে যারা ভদ্র, মার্জিত, মেধাবী ব্যক্তিত্ব সম্পন্ন আছেন, সেই সমস্ত ছাত্র ভাই বন্ধুদেরকে বলতে চাই, যদি ছাত্রলীগকে টিকিয়ে রাখতে চান, সরকারের নেতাদেরকে বলতে চাই, যদি ছাত্রলীগকে টিকিয়ে রাখতে চান, ছাত্রলীগের এই দুর্বৃত্তায়নের, দুর্বৃত্ত চরিত্রের বদল করতে হবে। অন্যথায় এদেশে ছাত্রলীগও নিষিদ্ধ হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতি আছে এনএসএফ এর দুর্দান্ত শক্তির কথা, যে কিভাবে তারা সেই সময় আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধুদের ডাকা বিভিন্ন প্রোগ্রামকে তারা বানচাল করেছিল, কিভাবে আক্রমণ করেছিল প্রতিপক্ষের উপরে। সেই এনএসএফ আজকে খবর আছে নাই। ঠিক আজকে ছাত্রলীগ দুর্দান্ত দাপটের সাথে এই সমস্ত হামলা, মামলা, হল দখল, ক্যাম্পাসে টেন্ডারবাজি, কিছুদিন আগে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে দেখেছেন ছাত্রী হলের টাকা মেরে দিচ্ছে, উন্নয়ন কাজের চাঁদা দাবি করছে। এটি তো শুধু কবি নজরুল কলেজের ঘটনা, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের ছাত্র নেতাদের অপকর্ম হয়েছে। কিছুদিন আগে কুয়েটে একজন শিক্ষককে ডাইনিং এর ম্যানেজার নিয়োগকে কেন্দ্র করে মানসিক প্রেশার ক্রিয়েট করে তাকে মেরে ফেলেছে ছাত্রলীগ। আর রাজশাহীতে পলিটেকনিকের অধ্যক্ষকে তাকে পানিতে ফেলে দিয়েছে। বরিশালে নতুন অধ্যক্ষ যখন কলেজে যোগদান করতে যাবে, সেইখানে ছাত্রলীগ তাকে ধাওয়া দিয়েছে। তো ছাত্রলীগ কি কোনো ছাত্রদের সংগঠন? ছাত্রলীগ কোনো ছাত্রদের সংগঠন হতে পারে না। তাই আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে একটা অনুরোধ থাকবে, এই দুর্বৃত্তদের সংগঠনকে পরিত্যাগ করুন। যারা এইখানে দাঁড়িয়ে স্লোগান দেয় একটা শিবির ধরে ধরে জবাই কর, শিবির যদি নিষিদ্ধ সংগঠন হয় তাদেরকে আইনগতভাবে নিষিদ্ধ করেন, আমরাও একমত। তাদের অপকর্ম থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা সংগঠন কিভাবে মানুষকে এইভাবে জন্তু জানোয়ারের দিকে নিয়ে যায়, মানুষ জবাই করার স্লোগান দেয়, এদেরকে কি আপনার সুস্থ মস্তিষ্কের মনে হয়? এরা সব মাতাল, নেশাগ্রস্ত, যে কারণে এরাই অমানবিক স্লোগান দিচ্ছে। তো বক্তব্য বাড়াবো না, সন্ধ্যার সময় ঘনিয়ে আসছে। এক মাঘে শীত যায় না, যে নদীতে জোয়ার আছে সে নদীতে ভাটাও পড়ে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী, বিনা চিকিৎসা মারা যাচ্ছেন। এর আগে জেলে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু 3 বারে। এখন তার কেস, মামলা কতটুকু সত্য মিথ্যা সেটির বিশ্লেষণে আমরা যাব না। আমরা শুধু আজকেরও প্রভাবশালীদেরকে ওই উদাহরণটি দেখিয়ে দিতে চাই যে সাবেক প্রধানমন্ত্রীকে জেলে যাওয়া লাগছে, বিনা চিকিৎসা মারা যাচ্ছে। কাজে আজকে যারা নিজেদেরকে মুইকি হলুলে মনে করছেন, তাদের কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আজকে ডিজিটাল যুগ, ডাকসু হামলার ভুক্তভোগী হিসেবে আমি নিজে মামলা করেছিলাম, বলেছিল সেই মামলা সম্পূরক হিসেবে অ্যাড করা হবে, সেই সম্পূরক হিসেবে অ্যাড করে নাই। কিন্তু এরা কি আজীবন ক্ষমতায় থাকবে? ক্ষমতার পরিবর্তন হবে না। আমি আপনাদেরকে বলছি, ক্ষমতার পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে হবে। এই মাফিয়াদের নির্মম পতন হবে। সেদিন আমরা এদেরকে বিচারের মুখোমুখি করব।
প্রত্যেকটি আঘাতের কড়ায় কণ্ঠায় শোধ নেওয়া হবে। আমরা তোমাদের মতো বর্বর হব না। দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রত্যেককে বিচারের আওতায় আনব। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটা কথা বলতে চাই, আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতি যে বিমাতা সুলভ আচরণ করছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রক্টর হওয়ার মর্যাদা একজন মন্ত্রী এমপির চেয়ে অনেক উপরে। কাজে আপনাদের কাছ থেকে আমরা আশা করি আপনারা সকল ছাত্রের অভিভাবক সুলভ তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবেন, তাদের প্রতি কেয়ার করবেন। আজকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচিত হচ্ছে, দেখলাম সব ছাত্র সংগঠন এটার বিরুদ্ধে যা বক্তব্য দিচ্ছে। আমার একটা সিম্পল কথা ভাই, ছাত্রদের জন্য এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 52-তে চেয়েছে রাষ্ট্রভাষা বাংলা হবে, হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 71-এ চেয়েছে বাংলাদেশ স্বাধীন হবে, স্বাধীন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 90-এ চেয়েছে সামরিক শাসনের পতন হবে, হয়েছে। প্রভাবশালী 111 সরকারেরও চপেটাঘাতটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করেছিল। কাজে আজকে আপনারা বলছেন বিবাহিত ছাত্ররা হলে থাকবে না, প্রশাসন এই নিষেধাজ্ঞা মানেন না। ছাত্ররা যদি চায় কালকে এটা বাতিল হবে, কিন্তু আপনাদেরকে সেইভাবে চাইতে হবে। আপনাদেরকে সমস্ত ছাত্র সংগঠনগুলোকে মৌলিক ইস্যুতে একাই প্রতিবাদ করতে হবে। আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্ত থেকে সরে আসবে, বিবাহিত অবিবাহিত নয় সকল ছাত্রদেরকে হলে থাকার ব্যবস্থা করে দিবেন। এবং ছাত্রলীগের যে মাস্তান বাহিনী যারা হল দখল করে আছে, আমার কাছে সবচেয়ে মাঝে মাঝে নিজেকে ধিক্কার দিতে মনে হয় যে একটা বিশ্ববিদ্যালয়ের যে হল থাকে, একটা হলে প্রবেশ থাকেন একজন, তার জন্য একটা বাংলো থাকেন, অনেকগুলো হাউস টিউটর থাকেন, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকেন, তাদের বেতন দেওয়া হয়, অথচ হল চালায় ছাত্রলীগ। তাহলে এই যে শিক্ষকরা যারা হাউস টিউটর হিসেবে বেতন নিচ্ছেন, প্রবেশ হিসেবে বেতন নিচ্ছেন, তাদের কি বিবেকে একটু নাড়া দেয় না যে আমি অনৈতিক ভাবে এটা হালাল না, এটা হারাম, আমি কাজটা করে টাকা নিচ্ছি? তাদেরকে একটু বিবেকে বাঁধে না? মেয়েদের হলগুলোতে প্রশাসনের একটা নিয়ন্ত্রণ আছে, ছেলেদের কোনো হলে নিয়ন্ত্রণ নাই। ছেলেদেরকে দাস বানিয়ে রেখেছে, আধুনিক দাস প্রথা চালু করেছে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে। ছাত্রলীগের মিছিল মিটিং করলে হলে থাকা যায় না, হলে থাকা যায় না। ছাত্র অধিকার পরিষদ সহ সকলকে বলবো, অপরাপর ছাত্র সংগঠনকে নিয়ে বিশ্ববিদ্যালয় হলগুলোতে মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সিট দিতে হবে। সেজন্য আপনারা আন্দোলন করে তুলেন, প্রশাসনের সাথে আপনারা কথা বলেন। ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই দুর্বৃত্তায়ন আর মেনে নেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচনের ফলে আপনারা দেখেছেন সামগ্রিকভাবে কিছুটা হলেও ছাত্র রাজনীতিতে একটা পরিবর্তন বইতে শুরু করেছিল, সেটা থেমে গেছে। সেই নির্বাচনটি কেন থেমে গেল? গত 1.5 বছর কোভিড ছিল, এখন কিন্তু খুলে গেছে। কাজে শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করবো প্রথমে যে এই বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী নির্বাচন হয়, শিক্ষক নির্বাচন হয়, সমস্ত কর্মকাণ্ডই চলে, সবার প্রতিনিধিত্ব থাকে। ছাত্রদের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব কেন থাকবে না? তার জন্য আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, আপনাদেরকে আন্দোলন করতে হবে। ডাকসু নির্বাচন আদায় করার জন্য সমস্ত ছাত্র সংগঠনগুলোকে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাবো। আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, ডাকসু নির্বাচন নিয়ে যদি তালবাহানা করেন আপনাদেরকে চেয়ার হারাতে হবে। আমি হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছি, আপনাদের চেয়ার হারাতে হবে যদি ডাকসু নির্বাচন নিয়ে তালবাহানা করেন। ডাকসু নির্বাচন দিতে হবে। আবার আশা করি যে ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে ডাকসু নির্বাচন আদায় করার জন্য আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে তারা অগ্রভাগে থাকবে। অপরাপর ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাবুল লক্ষ্মণ ভাইকে। এ পর্যায়ে আপনারা জানেন যে হামলা মামলা ভয়ভীতি থেকে তারা আমাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যে গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্রই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের অন্যতম একটি ছাত্র সংগঠন এবং অন্যতম একটি শক্তি হিসেবে আবির্ভূত হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক, সংগ্রামী আহ্বায়ক জনাব রাশেদ খান ভাই। জনাব রাশেদ খানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিছনে সেই বর্বরতার চিত্র। এই সরে না ভাই, এখান থেকে সরাই, সবাই এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিছনে সেই বর্বরতার চিত্র। আমাদের সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ মামুন তিনি বলেছেন যে এই চিত্রগুলো কি কৃত্রিম চিত্র। এখানে দেখেন যে আমাকে কিভাবে আত্মচিৎকার করতে হচ্ছে, কিভাবে সাহায্য প্রার্থনা করতে হচ্ছে। ওই দিন যে ধরনের ঘটনা আমাদের সাথে ঘটনা হয়েছিল, একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে বেঁচেছিলাম সেটি বলতে পারবো না, শুধু বলতে চাই আমাদেরকে হত্যার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটি মিশন হাতে নিয়েছিল। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে যখন ডাকসু ভিপির রুমে ঢুকে আমাদের উপরে হামলা করা হয়, হামলার পরবর্তীতে আমরা যখন আত্মচিৎকার করছি, একটা পর্যায়ে আমি প্রক্টর গোলাম নব্বই স্যারকে ফোন করি। আমি তাকে বলি, স্যার হয়তো আমাদের কয়েকজন এখানে মারাও যেতে পারে, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, কারো মাথা ফেটে গিয়েছে, আপনি দ্রুত সময়ের মধ্যে আসুন, সামর্থ্য থানায় ফোন করুন, সেখান থেকে পুলিশ পাঠান। প্রক্টর স্যার আমাকে বললেন, আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ, তোমরা কেন বিশ্ববিদ্যালয়ে এসেছ? তোমরা বিশ্ববিদ্যালয় আসতে কেন এসে অস্থিরতা করতে চাও? আমি স্যারকে বললাম, স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে আমি কি বিশ্ববিদ্যালয়ে আসতে পারবো না? স্যার আমাকে ধমক দিয়ে ফোন রেখে দিলেন। পরবর্তীতে 999-এ ফোন করি, শাহবাগ থানার পুলিশের সাথে কথা বলি। আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির রুমে আক্রমণ করা হয়েছে, আমাদের কয়েকজনের মাথা ফেটে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, রক্তাক্ত অবস্থায় আমরা এখানে পড়ে রয়েছি। সেই ফোন থেকে ছাত্রতা নাজমুল, তুহিন ফরাবি, মশিউর রহমানদের আত্মচিৎকার শোনা যাচ্ছিল। শাহবাগ থানার পুলিশ আমাকে বলে, কোথায় হামলা হয়েছে, কোথায় হামলা হয়েছে? তারা ডাকসুর ভিপিকে চেনে না নাকি? আমি বারবার বলি, ডাকসুর ভিপির রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তারা কোনো কথা বলে না, একটা পর্যায়ে ফোন কেটে দেয়। 999-এর সেই ফোন রেকর্ড আপনারা চেক করুন, আমাদের ফোন রেকর্ড আপনারা চেক করুন, আমরা সেদিন কি কথা বলেছিলাম। পরবর্তীতে অনুষদের দিন তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল, আমাদেরকে ডাকা হয়েছিল। আমি নিজে সেখানে সাক্ষী দিতে গিয়েছিলাম। সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ছিল, ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল, যারা আমাদের উপর হামলা করেছিল। এখনো পর্যন্ত 2 বছর হয়ে গিয়েছে, কোন তদন্ত প্রতিবেদন তারা দাখিল করেনি। অর্থাৎ আমরা যে অভিযোগ করছি, বিশ্ববিদ্যালয়ের হুকুমে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হুকুমে আমাদের উপরে হামলা করা হয়েছিল, সেই অভিযোগ শতভাগ সত্য। ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল বলেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপর হামলা করেছিল। এই অভিযোগ কি মিথ্যা? আজকে দেখেন বিশ্ববিদ্যালয়ে যেখানে যেখানে ছাত্ররা প্রতিবাদ করছে, প্রত্যেকটি হামলায় এই মুক্তিযুদ্ধ মঞ্চকে দিয়ে হামলা করা হয়। শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে বাধাগ্রস্ত করা হয়, তবুও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রক্ষা কবচ হিসেবে এই মুক্তিযুদ্ধ মঞ্চ কাজ করছে। আজকে ছাত্রলীগ যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড
এই বিশ্ববিদ্যালয়গুলোতে করছেন, এটি কোন ছাত্র সংগঠনের বৈশিষ্ট্য হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ঔপনিবেশিক নিপীড়নমূলক আইন করে রেখেছে। বিবাহিত নারী শিক্ষার্থীরা তারা নাকি হলে থাকতে পারবে না। এই সভ্য সমাজে এই ধরনের কোন আইন কোন সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে? বন্ধুগণ, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে এই ধরনের কালো আইন আপনারা বাতিল করুন। আপনারা দেখেছেন কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে পুলিশ কর্মকর্তা হিসেবে রয়েছেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন নৌকার প্রতীক প্রাণ আর যে প্রতীক প্রাণ কোন ধরনের কারচুপি করা যাবে না। যদি মনে করেন নৌকার প্রতীক পেয়েছেন আর জয়ী হয়ে গিয়েছেন, তাহলে ভুল করবেন। এই বক্তব্য দেওয়ার জন্য তাকে কুমিল্লা থেকে বদলি করে সিলেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে যে যেখানে প্রতিবাদ করছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাকে এভাবে নাজেহাল করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন প্রতিবাদ করে, যখন কথা বলে, তাদেরকে নাজেহাল করা হয়, চাকরিচ্যুত করা হয়। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল স্যারকে যেভাবে হেনস্থা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই ক্যাম্পাসে যদি নিরাপদ না হতে পারে, তাহলে তিনি কোথায় নিরাপদ হবেন? আইন বিভাগের সামনে থেকে ডাকসুর সাবেক সদস্য সম্পাদক আক্তার হাসানকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে আমাদের ভিপি স্যার তিনি কি ধরনের বক্তব্য দিয়েছিলেন আপনারা দেখেছেন। তিনি বলেছিলেন কেউ যদি অন্যায় করে তাকে পুলিশ বিশ্ববিদ্যালয় থেকে নাকি তুলে নিয়ে যেতে পারে, এটা নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অনুমতি লাগবে না। অথচ পাকিস্তান আমলেও একজন ছাত্রকে যদি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করতে হতো, তাহলে বিচির অনুমতি লাগতো। অথচ এই শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রদেরকে আরো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নির্যাতন করা হচ্ছে, গণরণ গ্যাপসের নামে শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হচ্ছে। এই 2021 সালে সৌজনী আজকে দাসপথা নামক গণরণ গ্যাপসন বিদ্যমান থাকে, তাহলে সেটাকে কি সম্পরাষ্ট্র বলা যায়? আজকে আমেরিকা বাংলাদেশের প্রশাসনিক ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলতে চাই এই নিষেধাজ্ঞা পরোক্ষভাবে সরকারের উপরে দেওয়া হয়েছে। সরকার যেভাবে ভিন্ন মতকে দমন করার জন্য খুন করছে, এরকম আরো নিষেধাজ্ঞা সামনে আসতেছে। আপনারা বলবার পাবেন না শিক্ষার্থীদেরকে নির্যাতন করে অতীতে কেউ দায় মুক্তি পায়নি। ডাকসুতে যারা আমাদের উপর হামলা করেছিল তারা দায় মুক্তি পাবে না। যখন প্রেক্ষাপট তৈরি হবে, যখন জনগণের সরকার ক্ষমতা আসবে, ভিডিও ফুটেজ রয়েছে, প্রত্যেকটা চিহ্নিত করা রয়েছে, প্রত্যেক সন্ত্রাসীর বিচার করা হবে ইনশাল্লাহ। কেউ রায় পাবেন না। শেখ হাসিনা যেমনি ভাবে ক্ষমতা এসে তার উপর হত্যাচার প্রত্যেকটি বিচার করেছে, বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে বিচার করেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের বিচার করেছে। ঠিক একইভাবে আমাদের উপরে যে 22 বার হামলা করা হয়েছে, এর প্রত্যেকটি হামলার বিচার করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ রাসেল খান ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা জনাব ফারুক হাসান। ফারুক হাসান ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভাইরা আমার, বড় বড় ডাক্তার আমরা